বেতন বাড়লো সাংসদদের বেতন বাড়ালো কেন্দ্রীয় সরকার। কত বেতন বাড়লো, কবে থেকে তা কার্যকর হবে, আমরা সবকিছু আরো বিশদে জানবো মৈত্রেয়ী আমার সহকর্মীর কাছ থেকে। মৈত্রেয়ী, দেখো 1 এপ্রিল থেকে এই বেতন কার্যকর হবে এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে সাংসদদের বেতন যেটা 1 লক্ষ টাকা আগে ছিল মাসিক, সেটা 1,24,000 টাকা করা হলো। ডেইলি অ্যালাওয়েন্স যেটি 2,000 টাকা ছিল সেটি বাড়িয়ে করা হয়েছে 2,500 টাকা এবং পেনশন যারা অবসর প্রাপ্ত বা প্রাক্তন সাংসদ যারা পেনশন পেতেন এতদিন পর্যন্ত 25,000 টাকা করে, তাদের পেনশন বেড়ে হলো 31,000 টাকা এবং অ্যাডিশনাল পেনশন প্রত্যেকটি বছরের জন্য যে অ্যাডিশনাল পেনশন তারা পেতেন 2,000 টাকা করে প্রতি মাসে, সেটি বাড়িয়ে করা হলো 2,500 টাকা করে। ফলে এক ধাক্কায় বেশ কিছুটা বেতন বাড়লো সাংসদদের এবং 1 এপ্রিল 2023 থেকে এই বেতন কার্যকর হবে। ধন্যবাদ মৈত্রেয়ী। শৃঙ্খলায় কড়া তৃণমূল, গড়হাজির বিধায়কদের শোকজের পর এবার তলব করা হলো। বাজেট অধিবেশনের শেষ দুদিন গত সপ্তাহে বৃহস্পতি এবং বুধবার তৃণমূল বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে প্রত্যেকেই উপস্থিত থাকেন বিধানসভায়, কিন্তু তারপরেও দেখা যায় যে বেশ কয়েকজন বিধায়ক তারা গড়হাজির ছিলেন, উপস্থিত হননি। তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে শৃঙ্খলা রক্ষা কমিটি। আরো বিশদে জানবো, আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, কি ব্যবস্থা নেওয়া হতে পারে, কি আপডেট? দেখো, শুধু অনুপস্থিত থাকার বিষয় থাকলে তার অন্য মাত্রা হয়, ক্ষেত্রে হুইপ জারি করা সত্ত্বেও তারা অনুপস্থিত ছিলেন। এই যে হুইপ জারি করে অনুপস্থিত থাকার কারণটাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিচ্ছেন যারা বিধায়করা অনুপস্থিত থেকেছেন তাদের প্রত্যেককে সশরীরে হাজিরা দিতে হবে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে এবং কেন তারা থাকেননি সে বিষয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। যদি ব্যাখ্যা সন্তোষজনক হয় তাহলে ঠিক আছে, যদি ব্যাখ্যা সন্তোষজনক না হয় তাহলে কড়া ব্যবস্থা। সাধারণত হুইপের নির্দেশ অমান্য করলে দলের তরফ থেকে সর্বোচ্চ শাস্তি নেওয়া হতে পারে। এক্ষেত্রে দেখান এই বিধায়করা কি যুক্তি দেন তার পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। গোটা বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত রুষ্ট, তা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির। এই অল্প কটা দিন বিধানসভা হয়, এই বিধানসভায় যারা অ্যাবসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। নির্দেশ ছিল আমাদের বলে এবং তিনি 3 লাইন হুইপ জারি করেন। শেষ দিন 19 এবং 20 এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে। এইটা যারা অমান্য করে যারা তার দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছেন, মাটির ইচ্ছে বললে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে তাদের বিরুদ্ধে। সশরীরে বিধায়কদের ডেকে পাঠানো হবে, সশরীরে ডেকে পাঠানোর একটা চেষ্টা করবো আমরা, যে যারা আসেনি। রবীন্দ্র ভারতের জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার দাবি। অনৈতিকভাবে আছি সেটা তো ওদের বক্তব্য। হিজ এক্সেলেন্সি দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, যিনি চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন টু ফাংশন অ্যাজ দি ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। এই অর্ডার গুলো তো চ্যালেঞ্জ হয়েছে আপ টু সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট থেকে তো ওরা স্টে পাননি। কিছু ছেলে মেয়ে তারা ক্লাস না করে এখানে এসে দাঁড়িয়ে হই হই করছে। যারা করাচ্ছেন তারাও ঠিক করছেন না, আর যারা করছেন তারাও ঠিক করছেন না। এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে আমি রুল বুক ফলো করেছি। সুস্থ পরিস্থিতি থাকলে আমি নিশ্চয়ই যাবো, রোজই তো যাই এবং আমার টেবিলে কোনো ফাইল পড়ে থাকে না। এদিকে আরজিকর ইস্যুতে চিকিৎসক এবং নার্সদের অভিযানে আজ উত্তেজনা ছড়ায় সিজিও কমপ্লেক্সের সামনে। ঠিক কি হয়েছিল সেই সময়ের ছবিটা দেখুন। পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ মাইকিং করে। আমার বনে বিচার চাই, আমার মায়ের আমার বনে আমার দিদির বিচার চাই।
হাতে মাইক নিয়ে শুরু করেছেন। এই তদন্ত চলছে, তদন্তে পুলিশ যে সমস্ত তথ্য লোপাট করলো সেই লোপাট তারা এই সাংঘাতিক অপরাধটা ঘটালো তাদেরকে শনাক্ত করবে এবং এই অপরাধটা ঘটানোর মোটিভটা তাদের কি ছিল সেটাই এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ সেটা জানবে। এটা একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক দাবি করতে হলে এটাই বেশি। ঠিক আছে, আমরা দাবি করলাম, 1 মাস করলাম, 2 মাস করলাম, 3 মাস করলাম, নিশ্চয়ই তারপরে একটা আশা ছিল আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে কাজটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। আমরা ভরসা রাখতে পারবো, আমরা ভরসা কারুর উপরে রাখতে পারলাম না। প্রশাসন, সিবিআই, কারোর উপর কোনো ভরসা আমরা রাখতে পারলাম না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজও আমাদের বলতে হচ্ছে উই ডিমান্ড জাস্টিস। কেন? একটা মেয়ে, সে তো নাইট ডিউটি করতে এসেছিল সরকারি হাসপাতালে, সেখানে তাকে নিরাপত্তা দেওয়ার কিন্তু কেউ ছিল না, অথচ আজকে আমরা কয়েকজন মাত্র এসেছি, সেখানে পুলিশি ব্যবস্থাটা আপনারা সবাই দেখুন। কথা বললেন আমাদের তো এখন কিছু করার নেই, আমাদের তো সব বিচারের প্রক্রিয়া প্রায় হয়ে গেছে, তাই আইও সীমা পাহুজা দেবী তিনি দিল্লিতে চলে গেছেন। আমরা একটা প্রশ্নেরই শুধু উত্তর চেয়েছি, কলকাতা হাইকোর্ট কেন এ কথা বলল? একা সঞ্জয় রায় নয়, একাধিক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছে। কেন কলকাতা হাইকোর্ট আজকে তাহলে বললেন যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আসছে পরিষ্কার, কারা করলো, কিভাবে করলো, সেই নিয়েও যেন সিবিআই হলফনামা জমা দেয়। কিন্তু সিবিআইয়ের আচরণ দেখে মনে হচ্ছে যেন হাত ধুয়ে ফেলেছে। সাধারণ মানুষ কিছুটা ভরসা রাখতো না আপনাদের অপদার্থতার জন্য, আপনাদের ওপর আস্থা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে আবর্জনার চাপে এত বড় বিপর্যয়, আর এবার শিলিগুড়িতে ভাগাড় সরানোর দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। 42 নম্বর ওয়ার্ডে ইস্টার্ন বাইপাস লাগোয়া ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি। শিলিগুড়ি পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালো বিজেপি। শুধু তাই নয়, 21শে মার্চও একই দাবি নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে যান বিজেপি নেতাকর্মীরা। ডাম্পিং গ্রাউন্ডে আগুন জ্বলায় তখনও সরব হন বিজেপি নেতৃত্ব। এবার আবারও বিক্ষোভ দেখালেন বিজেপি নেতারা। কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, ঠিক কি কি দাবি তুলছেন এই মুহূর্তে বিজেপি নেতারা? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে দিই যে এই ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি কিন্তু আজ নতুন নয়, বহু বছর ধরে এই দাবি উঠে আসে। যখন বামেদের দখলে ছিল পুরসভা, সেই সময় কিন্তু এই দাবি উঠেছিল, কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড সরানো যায়নি। বিকল্প হিসেবে যে জমি চিহ্নিত করেছিল সেই সময় ফুলবাড়ি সংলগ্ন পুটিমারিতে, সেখানকেও কিন্তু স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় ফিরে আসতে হয় বাম পরিচালিত পুরো বোর্ডকে। কিন্তু তারপরেও এই ডাম্পিং গ্রাউন্ডকে সরানোর দাবিতে চলছে আবারও নতুন করে, কারণ আমরা জানি এই সময় প্রতি বছরই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। কেন, কারা আগুন জ্বালিয়ে দেয় সেটা এখনো চিহ্নিত করা যায়নি। আর তার থেকে ধোঁয়ার সৃষ্টি হয়, গোটা শহর যেমন ধোঁয়া হয় এবং আশপাশের এলাকাতেও কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়ে। এবং তাতে কিন্তু স্থানীয় মানুষরা তারা কিন্তু প্রশ্ন তুলেছে, তাদের শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সেই দাবিতে গত 21শে মার্চ জেলা বিজেপি এক প্রতিনিধি দল ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান এবং আজ ডাবগ্রাম ফুলবাড়ি, যেহেতু এই এলাকাটি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আওতাভুক্ত, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে আজ পুরসভা অভিযানে আসে বিজেপির। এভাবে বিজেপি বারবার যে দাবিটা জানাচ্ছে, ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি জানাচ্ছে বিজেপি, পুরসভার কি বক্তব্য? শিলিগুড়ি পুরসভা মেয়র তিনি কি বলছেন? আমরা জানি যে এর আগেও কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বাম আমলে তৃণমূলও কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ করেছিল, বেশ কয়েকদিন টানা তাদের অবস্থান চলে। এবার এই ক্ষমতায় আসার পর গৌতম দেব মেয়র তিনি জানান যে দীর্ঘদিনের জঞ্জাল এখানে পাহাড় আকৃতি নিয়েছিল, তার থেকে ধীরে ধীরে সেখান থেকে আলাদা একটা অংশ করে সেখানে যেমন পশুদের হাসপাতাল তৈরি করা হচ্ছে, ফুলের বাগান তৈরি করা হবে, এমনকি জৈব সার তৈরি করা হবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পুরসভা। ধীরে ধীরে ধাপে ধাপে দূষণের মাত্রা যাতে কমিয়ে আনা যায়, কারণ দীর্ঘদিনের 75 বছরের ওপরের এই ডাম্পিং গ্রাউন্ড একবারে পুরোটাই কিন্তু সম্ভব না, নিয়ন্ত্রণে আনা সম্ভব না। যাতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনা যায় আরো বেশ কিছু স্টেপ পুরসভা নেবে, এবং এই জন্যই কিন্তু আজকে শিলিগুড়ি পুরসভার মেয়র বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। আমাদের ডাম্পিং গ্রাউন্ড নিয়ে দীর্ঘদিন ধরে অন্ধকার হয়ে থাকে ধোঁয়ায়। এখানে জানানো হয়েছে এর আগেও, ওখানে এতগুলো স্কুল রয়েছে, ওখানে এতগুলো বসতি রয়েছে, এতগুলো বহুতল তৈরি হয়েছে, ওইখানে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সেটা সারা শিলিগুড়ির নোংরা। ওখানে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির কোনো নোংরা নেই। মানুষ আমাকে এসে বলছে, দেখুন এই গন্ধে আমরা এখানে টিকতে পারছি না। আমরা এর আগেও বলেছিলাম, মেয়রের কাছে বলেছিলাম, আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আর তাই আমরা আজকে অপদার্থ মেয়রকে বাদ দিয়ে কমিশনারকে ডেপুটেশন দিয়ে গেলাম যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন। ঈশ্বর এদের
সুগতি দিক, এরা ভালো থাকুক এবং এদের গুড সেন্স প্রিভেল করুক, এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। এই লেভেলে কথা বলি না। এক গাড়ি মাটিও ফেলেনি, কোথাও কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি। তাদের এমপি এখানে 5 বছরের পর আরো 5 বছরের জন্য ইলেক্ট হয়েছে। এখানকার এমএলএরা কোনো কাজ করেনি, তারা কোনো কিছু কাজ করে না। তারা মাঝে মাঝে রাজনীতির জন্য তাদের দেখা যায়, আবার তারা অদৃশ্য।